আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই? আমার হাতে দেখো, এটা কি? সবাই চিনতে পেরেছো? এটা একটা রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডের উপরে যদি আমি এরকম করে বল প্রয়োগ করি, তাহলে দেখো তার আকৃতিটা বেড়ে গেছে। আবার যদি আমি ছেড়ে দেই, বল অপসারণ করি, তাহলে আবার তার পূর্বের আকারে ফিরে এসেছে। অর্থাৎ আমি যদি বল প্রয়োগ করি, তাহলে তার আকৃতির পরিবর্তন ঘটে এবং বল অপসারণ করলে সে আবার তার পূর্বের আকারে ফিরে যায়। আবার দেখো, এটা কি? একটা কাগজ, একটা নেম কার্ড। এই কার্ডটার উপরে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে দেখো কার্ভ হয়ে গেছে, আকারের একটু পরিবর্তন হয়েছে। আবার যদি আমি বল অপসারণ করি, তাহলে আবার সে তার পূর্বের আকারে ফিরে গেছে। অর্থাৎ যে কোনো বস্তুর উপরেই যদি বল প্রয়োগ করি, কম বা বেশি বল তার আকৃতি পরিবর্তনের জন্য প্রয়োজন হতে পারে, এবং সেই বলটা অপসারণ করলে সে কিন্তু তার পূর্বের আকারে ফিরে যায়। কিন্তু এই কার্ডের ক্ষেত্রে দেখো, আমি যদি এরকম একটু আরো বেশি বল প্রয়োগ করি, তাহলে কি হচ্ছে? সে একেবারেই তার পূর্বের আকারে ফিরে যেতে পারে নাই, বা ফিরে যেতে কষ্ট হচ্ছে। আবার দেখো, এটার উপরে যদি আমি আরো বল প্রয়োগ করি, বল প্রয়োগ করে একদম চেপে দেই, তাহলে সে কিন্তু আর তার পূর্বের আকারে ফিরে যেতে পারছে না। এই যে বস্তুর উপরে বল প্রয়োগ করলে তার আকৃতির পরিবর্তন হয় এবং বল অপসারণ করলে তার পূর্বের আকারে ফিরে যায়, এই বিশেষ ধর্মটাকে বলে স্থিতিস্থাপকতা। এবং এই স্থিতিস্থাপকতার কিন্তু একটা সীমা আছে। অর্থাৎ যদি আমি এই রাবার ব্যান্ডের উপরে আর অনেক বেশি বল প্রয়োগ করি, আমি এটা নষ্ট করতে চাচ্ছি না, তাহলে এটা কিন্তু সহজে আবার তার পূর্বের আকারে ফিরে আসবে না। এটাতে আরো বেশি করলে দেখবে এটা একটু লুজ হয়ে থাকে, আকৃতি একটু বেড়ে গেছে। যেমন এই কাগজের ক্ষেত্রে হয়েছে, কাগজটা ছিল এরকম সোজা স্ট্রেট, কিন্তু তার উপরে আমি বেশি বল প্রয়োগ করে এবং তাকে ভাঁজ করে দেওয়ায় সে কিন্তু তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছে না। এই যে একটা বলের সীমা, যে পরিমাণ বল প্রয়োগ করলে সে তার পূর্বের আকারে ফিরে যেতে পারে না, তা কিন্তু আর যে পরিমাণ বল প্রয়োগ করলে, যতক্ষণ বল প্রয়োগ করলে সে পূর্বের আকারে ফিরে যেতে পারছে, এইটুকু হচ্ছে স্থিতিস্থাপকতার সীমা। এই সীমা যদি আমি অতিক্রম করে তার চেয়ে আরো বেশি বল প্রয়োগ করি, তাহলে কিন্তু সে তার পূর্বের আকারে ফিরে যেতে পারবে না। তাহলে আসো আমরা এটা সংজ্ঞাটা আমরা ভালো করে পড়ি, যে কিভাবে আমরা এই স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি। তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে কোনো বস্তুর উপর, কোনো পদার্থের উপর বাহ্যিক কোনো বল প্রযুক্ত করলে পদার্থের যে ধর্মের জন্য পদার্থ তার নিজের আকৃতি পরিবর্তনে বাধা দেয়, বস্তুর সেই ধর্মকে বলে স্থিতিস্থাপকতা। অর্থাৎ কোনো পদার্থের উপর বল প্রয়োগ করলে তার আকৃতির পরিবর্তন হতে পারে। এই যে আকৃতির পরিবর্তন, সেইটাকে বলা হয় বিকৃতি। আমরা তাহলে স্থিতিস্থাপকতা এবং স্থিতিস্থাপকতার সীমাটা জেনেছি। এখন এই স্থিতিস্থাপকতা ধর্মের জন্য পদার্থ তার আকৃতি পরিবর্তন করতে চায় না, এবং আকৃতির যে পরিবর্তন তাকে আমরা বলছি বিকৃতি। তাহলে বিকৃতির সংজ্ঞাটা কি হয় দেখো, বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে বলে বিকৃতি। এবার আসো আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এই যে দেখো একটা স্প্রিং, এই স্প্রিং এর একটা নিজস্ব দৈর্ঘ্য আছে, এবং এই দৈর্ঘ্যটাকে আমরা চিহ্নিত করছি L0 দিয়ে। এখন যদি এই স্প্রিং এর নিচে আমরা একটা m ভরের বস্তু ঝুলিয়ে দেই,
তাহলে এই এম ভরের বস্তুটি একটা বল প্রয়োগ করবে, তার ওজনই তার বল, সেটা নিচের দিকে বল প্রয়োগ করবে এবং এই বল প্রয়োগের ফলে দেখো এই স্প্রিংটির দৈর্ঘ্যের পরিবর্তন ঘটেছে। তাহলে এই দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হয়েছে, সেটা হচ্ছে এল। তাহলে আমরা বিকৃতির সংজ্ঞাটা কি পড়েছিলাম, বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। তাহলে এই যে এল নট দৈর্ঘ্য ছিল, তাতে এম বহর ঝুলিয়ে দেওয়ায় তার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, হয়ে তার দৈর্ঘ্য হয়েছে এল। তাহলে এক্ষেত্রে আমরা বিকৃতিকে কি বলতে পারি, বিকৃতি হচ্ছে আপেক্ষিক পরিবর্তন, অর্থাৎ এল মাইনাস এল নট বাই এল নট, এটা হচ্ছে আমাদের বিকৃতি। এখন কোনো পদার্থের উপরে বল প্রয়োগ করলে তার পরিবর্তন, আকারের পরিবর্তন হতে পারে, কিন্তু এই যে দেখো বল প্রয়োগ করলাম, তার আকারের পরিবর্তন হয়েছে, বল অপসারণ করলাম, তার পূর্বের আকারে ফিরে গেছে। এই যে বল পরিপ্রয়োগের ফলে কিন্তু তার আকার পরিবর্তন হলো, পরিবর্তিত আকার আবার তার পূর্বের আকারে ফিরে যাওয়ার জন্য অবশ্যই তার আরেকটা বলের প্রয়োজন হয়েছে। তাহলে আকার পরিবর্তন করলে আমি যে বলে তার আকার পরিবর্তন করব, সেই বলের সমান আরেকটা বল, প্রতিরোধী বল এই পদার্থের উপর তৈরি হয় এবং আমি বল অপসারণ করার সাথে সাথে সে প্রতিরোধকারী বলটা তাকে আবার পূর্বের আকারে ফিরিয়ে নেয়। এই যে প্রতিরোধকারী বল, একেই আমরা বলি পীড়ন। আর এদিকে দেখো আমি একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, যে এই যে বিকৃতি আমি দেখিয়েছি, এই বিকৃতির কিন্তু কোনো একক নেই, কারণ এই দুটা কিন্তু একই জাতীয় রাশির অনুপাত। এজন্য এটা শুধুই একটা, বিকৃতিটা শুধুই একটা সংখ্যা, এর কোনো একক নেই। এবার আসো পীড়ন বলতে আমরা কি বুঝি। পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলের বিকৃতির কারণে পদার্থের ভেতর যে বল তৈরি হয় সেটাই হচ্ছে পীড়ন। একক ক্ষেত্রফলের বিকৃতির কারণে পদার্থের ভিতর যে প্রতিরোধকারী বল তৈরি হয় তাকেই বলে পীড়ন। অর্থাৎ এ যদি পদার্থটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয়, তাহলে এ প্রস্থচ্ছেদের একটা বস্তুতে যদি বল প্রয়োগ করা হয় এবং এর ফলে যদি তার বিকৃতি ঘটে, তাহলে তার বিকৃতির জন্য প্রতিরোধ বল এফ তৈরি হবে। এই তাহলেই আমরা পীড়নকে আমরা বলতে পারি এফ বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলের বিকৃতির জন্য যে বল তৈরি হয়েছে তাকেই আমরা বলছি পীড়ন। এখন এই এফ বাই এ কে দেখো তোমরা চিনতে পারো কিনা, অবশ্যই তোমরা চিনতে পেরেছো। এটা হচ্ছে আমাদের খুব পরিচিত চাপের সমীকরণ। আমরা জানি চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হচ্ছে চাপ, আর পীড়ন হচ্ছে এফ বাই এ। তাহলে আমরা বলতে পারি পীড়নের একক এবং চাপের একক একই, অর্থাৎ এর একক হবে, পীড়নের একক হবে নিউটন পার মিটার স্কয়ার, বা যাকে আমরা প্যাসকেল বলি। এই যে পীড়ন এবং বিকৃতি, এ দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন এই ভদ্রলোক। এই ভদ্রলোকের নাম কি? ইনি হচ্ছেন রবার্ট হুক। উনি জন্মগ্রহণ করেছেন 1635 সালে এবং মাত্র 68 বছর বয়সে উনি মারা যান 1703 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডের উইট দ্বীপে এবং তিনি ছিলেন খুব বিখ্যাত একজন স্থপতি। লন্ডনের অনেক স্থাপনা তার হাত দিয়ে তৈরি, দার্শনিক এবং বহু শাস্ত্রবিদ। তিনি বিখ্যাত এই স্থিতিস্থাপকতা যে সম্পর্কটা, এটা নিয়ে তিনি যে সূত্রটা দিয়েছেন তার জন্য তিনি বিখ্যাত। আসো আমরা এবার একটা খেলা খেলি। তোমরা তো বর্ণবিভ্রাট বা বর্ণজট এই ধরনের অনেক খেলা খেলো, অর্থাৎ এলোমেলো বর্ণগুলি দিয়ে দেওয়া হয়, তা থেকে তোমরা
সুন্দর করে সাজিয়ে নিতে পারো। সেই রকমই একটা আমি বর্ণ বিভ্রাটের একটা খেলা দিই। দেখো এখানে কিছু রোমান হরফ আছে যেগুলো এলোমেলো করে দেওয়া আছে। এই রোমান হরফগুলি দিয়ে কি হয়? আমরা যারা বিজ্ঞান পড়ি, যারা পদার্থবিজ্ঞানকে ভালোবাসি, তারা অবশ্যই এই রোমান হরফ, যদিও আমাদের জন্য একেবারেই নতুন, কিন্তু এই রোমান হরফগুলি দিয়ে কি শব্দ তৈরি হয় বা কি সেন্টেন্স হয় সেটা কিন্তু আমরা জানবো। দেখি আমরা এই সব বাক্যটা হচ্ছে ut tensio sic vis। রোমান এই হরফগুলি দিয়ে যে সেন্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে ut tensio sic vis। এটা একটা ল্যাটিন রূপ। এটা হচ্ছে স্থিতিস্থাপকতা সূত্রের ল্যাটিন বাক্য, ল্যাটিন রূপ, যার অনুবাদ করলে আমরা পাই ব্যক্তি এবং শক্তির অনুপাতিক। ব্যক্তি হচ্ছে শক্তির আনুপাতিক। এই রবার্ট হুক মাত্র 13 বছর বয়সে তিনি তার বাবাকে হারান, যার জন্য তার বেড়ে উঠতে জীবন জীবিকার জন্য, যদিও তার বাবা তার জন্য যথেষ্ট সম্পদও রেখে গিয়েছিলেন, তবু তাকে ছোট বড় নানান রকমের অনেক কাজ করে বেড়ে উঠতে হয়েছিল। আচ্ছা আসো এবার দেখি রবার্ট হুক এই পীড়ন এবং বিকৃতির মধ্যে সূত্রটা কি দিয়েছিলেন। আমরা আগেই পড়েছি শক্তি, ব্যক্তি শক্তির আনুপাতিক, সেটাই আমরা এখানে পড়ব যে স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। স্থিতিস্থাপকতার সীমাটা কি মনে আছে? অর্থাৎ যে পরিমাণ বল দিলে বস্তুর আকৃতির পরিবর্তন হবে, আবার অপসারণ করলে তার পূর্বের আকারে ফিরে যাবে, সেই সীমাটাকে আমরা বলি স্থিতিস্থাপকতার সীমা। এই সীমার ভিতরে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে বস্তুর যে আকারের পরিবর্তন হবে এবং তার মধ্যে যে পীড়ন বল তৈরি হবে তারা সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। আসো আবার আমরা চিত্রটা লক্ষ্য করি। এই যে স্প্রিংটি, এই স্প্রিংটির দৈর্ঘ্য ছিল আমাদের L0 এবং আমরা ধরে নেই এই স্প্রিংটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A। এখন এই স্প্রিংটির মধ্যে যদি আমরা m ওজনের একটা ভরের একটা বস্তু ঝুলিয়ে দেই, তার ওজন হচ্ছে mg। এই mg ওজনটির নিচের দিকে ক্রিয়া করায় এই বস্তুটির আকৃতি পরিবর্তন হয়েছে এবং তারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল একই, অর্থাৎ a, এবং তার আকৃতির পরিবর্তন হয়েছে l। সেই ক্ষেত্রে তাহলে আমরা বিকৃতি পেয়েছি L মাইনাস L0 বাই L0। এবং এখানে যে আমরা এই mg ওজনের জন্য তার ভেতরে যে প্রতিরোধকারী বল হয়েছে, স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা এই বলকে বলি টি, অর্থাৎ টেনশন। টেনশন থেকে টি নেওয়া হয়েছে। এখানে আমরা এর আগে আমরা পড়েছি পীড়ন ইজ ইকুয়াল টু এফ বাই এ, কিন্তু আমরা এখন আমরা বলবো পীড়ন ইজ ইকুয়াল টু টি বাই এ। এফ কে আমরা এই পীড়নের ক্ষেত্রে এফ কে টি দ্বারা সূচিত করেছি। এখন হুকের সূত্র কি বলেছে যে এই বিকৃতি এবং পীড়ন পরস্পর সমানুপাতিক, অর্থাৎ টি বাই এ সমানুপাতিক L মাইনাস L0 বাই L0। এই সমানুপাতিক ধ্রুবককে যদি আমরা উঠিয়ে, সমানুপাতিক চিহ্নটাকে যদি উঠে আমরা সমান করতে চাই, তাহলে অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে একে গুণ করতে হবে, অর্থাৎ T বাই A ইজ ইকুয়াল টু Y ইন্টু L মাইনাস L0 বাই L0। এই যে Y, এটাই হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, একেই বলা হয় ইয়াং মডুলাস। এখন লক্ষ্য করো এই সমীকরণটায় L মাইনাস L0 বাই L0 এই বিকৃতির কিন্তু কোনো একক নাই, সুতরাং এই ইয়াং মডুলাসের একক এই পীড়নের এককের সমান, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। এখন দেখো
এই ইয়াং মডুলাসের আমরা তো একক পেয়েছি, তাহলে অবশ্যই আমরা এর মাত্রা পাবো। হ্যাঁ, আজকে তোমাদের জন্য এই কুইজটা রইল, অর্থাৎ তোমরা ঝটপট ইয়াং মডুলাসের মাত্রাটি বের করো এবং কমেন্ট সেকশনে আমাকে তোমরা জানিয়ে দাও যে ইয়াং মডুলাসের মাত্রাটা কি। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।